অবশ্যই শেখ হাসিনা ইস্যুতে আমি প্রথমেই একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে তিনি ভিডিও কনফারেন্সে কেন আসছেন না? তিনি ইমেইলে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন 1 ঘন্টা ব্যাপী টেলিফোনে। এর আগে সম্ভবত আপনার সাথেও কথা বলেছেন টেলিফোনে, এবং আপনি নিজেও বলছেন যে তিনি খুব দ্রুত ভিডিও কনফারেন্সও আসবে, প্রকাশ্যে আসবেন। কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছেন না? এই প্রশ্ন এখন বাংলাদেশ থেকে অনেকেই তুলছেন। দেখুন, অনেক বিষয় তো নিশ্চিতভাবে তিনি হয়তো পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তার রণনীতি, কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার মত প্রকাশ করবেন। প্রথমে অডিওতে বলছিলেন, প্রথমে ইমেল মারফত তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, তারপরে তিনি অডিওতে দেওয়া শুরু করেছেন। কারণ বহু সাংবাদিক তারা এখন জানতে চাইছেন যে প্রকৃতপক্ষেই শেখ হাসিনা যদি অডিওতে, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমের একটা বড় শর্ত হলো যে তারা কোনো ইমেল ইন্টারভিউ ছাপেন না। তারা যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার সঙ্গে তারা কথা বলে নিশ্চিত হতে চান, তবেই তারা ছাপতে পারে। যে কারণে একবার ব্লুমবার্গ তার কোনো ইন্টারভিউ ছাপেনি, কিন্তু আমি শুনেছি ব্লুমবার্গও তার ইন্টারভিউ নিয়েছে, এবং সেটা অডিওতেই ইন্টারভিউটা হয়েছে। স্বাভাবিক যারা প্রশ্ন করছেন বা যাদের মনের মধ্যে প্রশ্ন, নিশ্চয়ই ভিডিও করার ক্ষেত্রে একটা সমস্যা থাকে যে আজকালকার দিনের ভিডিও ট্র্যাকিং খুব সহজেই করা যায়, লোকেশনটা জানা যায়। হয়তো সেই নিরাপত্তার কারণে তিনি করছেন না, কিন্তু আমি জানি উনি বলেছেন যে ক্রমশই ধীরে ধীরে তিনি প্রকাশ্যে আসবেন এবং প্রকাশ্যে ভিডিও মারফত ইন্টারভিউ দিতে পারেন। আমি বলছি না সেটা কবে দেবেন। আমার মনে হয় তিনি যখন ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, হয়তো তার আগেই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন এবং তিনি হয়তো ঘোষণা করবেন। এই প্রসঙ্গেই বলে রাখা ভালো যে আমি শুনলাম যে আপনাদের ওখানকার কিছু সিনিয়র সাংবাদিক তারা প্রশ্ন করেছেন শেখ হাসিনা কি আদৌ জীবিত আছেন কিনা। এবং এই সিনিয়র সাংবাদিকদের কাছে হাস্যকর প্রশ্ন, তার কারণ হচ্ছে যে ভারত সরকারের তিনি অতিথি হিসেবে রয়েছেন, এটা তার নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার শারীরিক সুস্থতা সবটাই দেখভাল করছেন ভারত সরকার। আমার মনে হয় তারা এই প্রশ্নগুলো ঢাকায় যে হাই কমিশন আছে সেখানে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবে, এতদূর দিল্লি পর্যন্ত আসার প্রয়োজন নেই। এবং ওখানে বাংলা ভাষায় কথা বলতে পারেন হাই কমিশনার আছেন, তিনি জবাব দিয়ে দেবেন শেখ হাসিনার বর্তমান অবস্থান বা বর্তমান পরিস্থিতি কি। দ্বিতীয়ত, যে রয়টারের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে এবং 3 জনের বাইলাইন আছে, কিন্তু একজনের নয়। একজন হয়তো কলকাতা ভিত্তিক সাংবাদিক, আর একজন ঢাকা ভিত্তিক সাংবাদিক, আর একজন লন্ডনের তাদের মূল অফিসের তার একজন, তিনি এডিট করেছেন ইন্টারভিউটা, তারও নাম দেওয়া আছে ইন্টারভিউ। ফলে এদের 3 জনকে তো খুব সহজেই তারা যোগাযোগ করতে পারেন, তাদের কাছেই জেনে নিতে পারেন। মানে এটা অন্য মাধ্যমে প্রশ্ন না করে যিনি ইন্টারভিউ নিয়েছেন তার সঙ্গে, বা ঢাকায় একটা রয়টার্স এর অফিস আছে, তাহলে সেখানেও তারা জিজ্ঞেস করলে তাদের এই সন্দেহ নিরসন হবে। এখন এটা থেকে বোঝা যায় একটা জিনিস, এই সমস্ত সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খুবই তারা বিব্রত বোধ করছেন। সরকার পক্ষ কিছু বলছেন না, কিন্তু সরকারের হয়ে তারা তাদের সরকারের উদ্বেগ তারা প্রকাশ করছেন, শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, সোজা কথা। আপনি যখন প্রসঙ্গটি তুললেন, হ্যাঁ, এরকম অনেকেই বলছেন যে তিনি কি আদৌ বেঁচে আছেন কিনা, তিনি কেন প্রকাশ্যে আসছেন না, কেন তাকে ইমেইলে ইন্টারভিউ দিতে হচ্ছে, কেন টেলিফোনে ইন্টারভিউ দিতে হচ্ছে, টেলিফোনে ইন্টারভিউ গুলো আবার এআই দিয়ে তৈরি করা কিনা, এসব কথার কি কোনো ভিত্তি আছে? প্রথম কথা হচ্ছে আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, এবং আমি বলবো না যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি জানি উনি সুস্থ সবল এবং প্রতিনিয়ত প্রায় আপনি ধরতে পারেন 1 সপ্তাহ অন্তর অন্তর দেশের বিদেশের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে দেখা করছেন, এবং সেটা ভারত সরকারের অনুমতি নিয়েই দেখা করছেন। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া, লন্ডন, কলকাতা থেকে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। অনেক কেউ তো আমার সঙ্গে তারা ছবিও দিয়েছেন ফেসবুকে, কেউ দেখেছেন, দেখে অনেকে ফোনও করেছেন। কিন্তু ফলে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক,
ফলে তারা সেই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গেও তো কথা বলে দেখতে পারে। হচ্ছে প্রত্যেক নেতাই এরকম একটা অসত্য কথা বলবেন যে এআই মাধ্যমে করা হয়েছে বা আসলে তিনি জীবিত নন। এটা তো ভারত সরকারের প্রতি বড় ধরনের একটা লাঞ্ছনা। যিনি অতিথি, যিনি ভারত সরকারের অতিথি, তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে এরকম প্রশ্ন তোলা, এটা ভারত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। সেই জন্য বললাম খুব সহজ উত্তর হবে রয়টার্স এর অফিস। এবং তারা তো যখন রয়টার্স এর মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা, তার বিশ্বাস যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন। এরা কোন ধরনের সাংবাদিক আমি জানি না। এবং আপনাকে এটাও বলে, আমি যতদূর জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষায় আছেন তার ইন্টারভিউর জন্য। তার মধ্যে সবাই ভারতীয় নন। তার মধ্যে চীন আছে, জাপান আছে। এবং চীন জাপানের সংবাদ সংস্থাগুলোর ইন্টারভিউ কয়েকদিন পর হয়তো দেখতে পাবেন না। তো আমি এটা যতদূর জানি, ফলে এতগুলো লোক সারা পৃথিবী জুড়ে একটা এআই এর সঙ্গে কথা, যারা এআই বিষয়ে অভিজ্ঞ, সোজা কথা হচ্ছে শুনুন, ডিসেম্বরে তাকে সশরীরে দেখতে পাবেন, এটা তার ঘোষণা। ফলে তখন দেখে নেবেন এআই হাঁটছে না শেখ হাসিনা সশরীরে হাঁটছে। সশরীরে তিনি হাঁটবেন বা বাংলাদেশে ফিরবেন, আমি সে বিষয়ে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন, যে ইন্টারভিউটি এনডিটিভিতে এবং পরবর্তীতে আবার একই বিষয়ে রয়টার্সে এলো, তারপর থেকে এই বিষয়গুলো আবার নতুন করে চাওয়া হয়েছে যে ভারত আসলে তাকে, মানে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে রেখেছে, তার যে যে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে, এর রিজনটা কি? কেন অন্যদের মতো তিনি স্বাধীনভাবেও ঘোরাফেরা করতে পারছেন না? কেন তাকে একটা বিশেষ জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন স্ট্যাটাস তাকে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি একটু ক্লারিফাই করবেন? তার স্ট্যাটাস হচ্ছে যে তিনি একটি বিদেশি রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী, তার জীবনে সংশয় ছিল, সেজন্য তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এও বলেছে ভারত সরকার যে তিনি যখন যেদিন যা চাইবেন, এভাবে তিনি যেখানে যেতে চাইবেন সেটা যাওয়ার ব্যবস্থা ভারত করে দেবে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই হিসাবে ভারতে আশ্রিতা, সেটাই তার স্ট্যাটাস, সেইভাবেই তাকে রাখা হয়েছে। আপনি বলতে পারেন না যেরকম কেন তাকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না। 2 দিন আগে তো আপনাদের ওখানকার জঙ্গিরা তো হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। তার জীবনের নিরাপত্তা এই মুহূর্তে যে কোনো প্রধানমন্ত্রীর মতনই তার নিরাপত্তাকে সেভাবেই আঁটোসাঁটো করে রাখা হয়েছে, যাতে সেখানে কোনো অন্য ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। এবং যেখানে এই নিরাপত্তার কারণে তার দিল্লিতে সম্ভবত 3বার তার আবাসস্থল পরিবর্তন করতে হয়েছে। একই জায়গায় যারা দেখেছেন প্রথমবার এসে, দ্বিতীয়বার এসে তারা অন্য জায়গায় দেখেছেন, তৃতীয়বার তারা অন্য জায়গায় দেখছেন। দিল্লিতেই আছেন কিন্তু এক জায়গায় নেই। ফলে তার নিরাপত্তার কারণে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে তাকে হয়তো আপনারা সশরীরে দেখছেন না, বা সেটা দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু ভিডিও মারফত হয়তো আমার মনে হচ্ছে যে এক একটি করে ধাপ তিনি এগোচ্ছেন। ফলে এগোনোর সময় আমার মনে হয়েছে এরপরে তিনি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। তখন আবার প্রশ্ন উঠবে এই ভিডিওটা জেনুইন কিনা, তিনি এটা এআই এর মাধ্যমে ভিডিও কিনা। মানে আমার মনে হয় সেই বিষয়টা প্রশ্ন না তুলে প্রশ্ন তোলা উচিত তিনি যেটা বলছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের মত কি। উনি বলেছেন আমি আসবো, তাহলে বাংলাদেশ সরকার তাকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন, সেই বিষয়ে বাংলাদেশ সরকার যদি পরিষ্কার করেন তাহলে সেটা ভালো হয়। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার তো স্পষ্ট করে কিছু বলছে না, তবে ইনফরমালি যেমন সাবেক বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি সোমবার একটি মন্তব্য করেছেন যে তিনি এলে তাকে জেলে যেতে হবে। জেলে যেতে হবে এটা সবাই জানে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে রায়ও ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসলে কিভাবে সম্ভব? তার তো পাসপোর্ট, কোন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাহলে তিনি যে বললেন যে তিনি আসবেন, আপনি কি ভিতরে বিষয়টি আমাদের জানাতে পারবেন যে তিনি আসলে কোন বিষয়টি বিবেচনা করে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, নাকি তিনি অপেক্ষা রয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নেবে? তিনি বন্দী হিসাবে যাবেন না, কারণ ভারত সরকার তাকে বন্দী করেন। বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যে নিয়ম কানুন, সেগুলো বাংলাদেশ সরকার এখনো ফলো করেন।
গুলো অনুযায়ী কোনো ব্যবস্থা নেন। 4 লাইনের চিঠি পাঠিয়েছেন, নোট ভার্বাল। নোট ভার্বাল এটাই বন্দিপত্র উপকরণে কোনো আবেদন নয়, এটা একটা প্রাথমিক আবেদন। পরবর্তীকালে তাদের বিষয়ে বিশদ পদক্ষেপ যেগুলো নেওয়ার কথা সেগুলো যদি নেন, যেমন বাংলাদেশের আরো কিছু আর্থিক অপরাধী বলে চিহ্নিত, তাদের বিচার চলছে ভারতে। তারা বিচার সমাপ্ত হলে সেখানে দোষী সাব্যস্ত হলে তখন তাদের ফেরত দেওয়ার বিষয়। আর শেখ হাসিনার ক্ষেত্রে তাই একই নিয়ম হবে। ফলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো বাংলাদেশ সরকারকে জানাতে হবে, এবং তার যে বিচারে যে সাজা হয়েছে সেই সাজাটা কিভাবে হয়েছে সেটা জানাতে হবে, তাই না? সেটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো তার এক হঠাৎ করে একটা অর্ডিনেন্স জারি করে পুরনো আইসিটি নিয়মাবলী পরিবর্তন করে যে করা হলো, তার বৈধতা আছে কিনা, আন্তর্জাতিক স্তরে বৈধতা আছে কিনা, এগুলো বহুবিধ প্রশ্ন আছে। ফলে কিন্তু যদি সাধারণ আদালতে তার বিচার হয়, সে বিচারের জন্য তিনি বন্দী হয়ে সেই বিচারের সম্মুখীন হতে পারে, এবং তাকে ফেয়ার ট্রায়ালের জন্য তার পছন্দের আইনজীবী দিতে হবে। এটা তো নয় বিচারপতি, প্রসিকিউটর এবং মানে যে বিবাদী পক্ষের আইনজীবী সবই একই দলের, এটা তো হয় না কখন। এটাকেই তো ক্যাঙ্গারু কোড বলা হয়, যেটা আইসিটিতে হয়েছিল আর কি। ফলে আমি যেটা মনে করি, যিনি যেতে চাইছেন তিনি, ধরুন আমি কথার কথা এটা বলেছিলাম, এটা অনেকে হয়তো সেভাবে ভাবছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বেনাপোল বেস্টাপোল হয়ে যাবেন, সেটা না। আমি এটা প্রতীকী অর্থে বলছিলাম যে একবার অনেককাল আগে একবার জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা যদি ধরুন একদিন সুযোগ হয় আপনার যাওয়ার, আপনার দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে যেতে ভালো পছন্দ করবেন? বলেছেন আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে আমি যাব। পদ্মা সেতু দিয়ে এগিয়ে আমার পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাব। সেই পথটা তো অবশ্যই বেনাপোল পেট্রোপল হয় না, যদি পদ্মা সেতু দিয়ে উঠতে হয়। এবং মেট্রো রেলে চেপে ঢাকা সদরে আসবেন গণভবনের কাছে, মেট্রো রেলে চেপে। এটা ওনার একটা স্বপ্ন। এখন স্বপ্নটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, 5 মাস বাকি আছে। তবে এবার যেমন ঘোষণা করেছেন, ওটি কোনো পরিকল্পনাও নয়, ওটি তার একটা ইচ্ছা, একটা ডিজায়ার। ঠিক কথা। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভারত সরকারের প্রসঙ্গে, সেটি হচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে ভারত সরকারের কতটুকু সম্পৃক্ততা। নিশ্চয়ই ভারতের এখানে কোনো রোল আছে, ভারতের নানান ধরনের হিসেব আছে, এবং নিঃসন্দেহে ভারত, আমরা যতটুকু জানি, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের উপরে তারা আস্থা রাখে। সেটি ভারতের স্বার্থেই হোক, এটি অপরাধ দৃষ্টি আমরা যায় না, প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থের কথা চিন্তা করবে। এবং যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, সবকিছু মিলিয়ে একটা সব জায়গা তো আওয়ামী লীগের প্রতি ভারত সবসময় রয়েছেই। সেই জায়গা থেকে ভারতের এইখানে ইনভলভমেন্টটা কতটুকু? দেখুন আমি এটা জানার চেষ্টা করেছিলাম, আর আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু ব্যাপারে কোনো মতামত দেয়নি। আপনি যেটা বলছেন, যেরকম আপনাদের ওখানকার মন্ত্রীরা অফ দ্য রেকর্ড বলছেন, আমাদের এখানেও কিছু অফ দ্য রেকর্ড কথা হয়েছে। সেই কথাতে তারা বলছেন তারা এই বিষয়টা নিয়ে এমন কোনো পরামর্শ তারা শেখ হাসিনাকে দেননি যে আপনি এই কথাটা বলুন যে আপনি যাবেন। তাদের ভারত সরকারের কোনো ভূমিকা বিষয় নেই। এখন এবার এটাও ঘটনা যে তিনি যে এতগুলো ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন বা কথা বলছেন, যা বলছে, ভারত সরকার তার কোনো সেক্ষেত্রে আপত্তি করেছেন এমনও কিছু না। সেটা মূলত হচ্ছে যে ভারত সরকারের বক্তব্য হচ্ছে ভারতের মিডিয়া স্বাধীন, মিডিয়া কি করবে না করবে এটা সম্পর্কটা মিডিয়ার সঙ্গে শেখ হাসিনা, এর মধ্যে ভারত সরকার নেই। আমরা ভারতীয় মিডিয়াকে বা কোনো আন্তর্জাতিক মিডিয়াকে বলতে পারবো না নির্দেশাবলী দিয়ে যে আপনারা শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারবেন, এটা বলা সম্ভব না, এটা বলা যায় না। বরং যে সরকার বলেন সেই সরকার অগণতান্ত্রিক, তারা অস্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারই সাধারণত মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ জারি করে, এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি বর্তমানে যে অবস্থা। তো সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা যদি বলেন, এটা ভারত সরকারের মত হচ্ছে না, আজকে এক্স এটি কাগজের সম্পাদক তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা শেখ হাসিনার ইন্টারভিউ নেবো। এটাও বলে রাখি আপনাকে যে আপনাদের ভারতের যে হাই কমিশন আছে তারা কিন্তু প্রভাব বিস্তার করার আপ্রাণ চেষ্টা করেছিল যে কেন আপনারা শেখ হাসিনাকে চাপছেন বারবার। বলছে আমাদের কাছে খবর, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন,
এটা আমাদের কাছে মনে হয়েছে খবর, রোজ তো ছাপছি না, মাঝে মাঝে ছাপছি। তা আপনারা এমনকি এরা প্রকারান্তরে কেউ কেউ হুমকিও দিয়েছেন, আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, হাই কমিশনে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তো হলে হবে, তাতে কি করা যাবে? কিন্তু তারপর থেকে তারা পিছিয়ে এসে, তার হচ্ছে ভারতে তো মিডিয়া এখনো পর্যন্ত স্বাধীন মিডিয়া না, তাকে তো নিয়ন্ত্রণ সরকার করে না। ফলে তিনি সংবাদের শিরোনামে আছেন, আলোচনার বিষয়বস্তুতে আছেন। পছন্দ করুন অপছন্দ করুন, তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে, পক্ষে বিপক্ষে। সেটা হচ্ছে, আমার মনে হয়েছে সেটা তার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সে বিষয়ে তিনি সফল। সফল এই অর্থে আজকে আপনার সঙ্গেও 8 ঘন্টা আলোচনা করছি। এখন এটা নানা জায়গায় বাংলাদেশে তো আপনি বললেন বহু সাংবাদিক যে নানা রকম প্রশ্ন করছেন, তাদের কাছে একটা আলোচ্য বিষয়, পক্ষে বিপক্ষে যাই বলুন। এটা হলো এক। দ্বিতীয়ত, এবার তার যে উদ্দেশ্য, আমি বলছি যদি তারেক রহমান সরকারকেও তো সিদ্ধান্ত নিতে হবে, সত্যিই তার তো ট্রাভেল ডকুমেন্ট নেই। ভারত সরকার নয় একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিল, তাহলে সেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তারা কি তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন? এক। দুই হচ্ছে, আরেকটা বড় চাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কারণেই 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনা নামিয়ে, বিডিআর নামিয়ে এমন একটা কাণ্ড করলেন যে সেদিন সকাল আওয়ামী লীগের যেন পুনরুত্থান ঘটছে। ঘটেনি, কিন্তু আতঙ্কে তাই ঘটেছে। 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল তারা জনতা যদি ব্যাপক আকারে হাজির হয় তারা গুলি চালাবেন না। আজকে ডিসেম্বরের 6 তারিখ হোক বা 7 তারিখ হোক, যদি শেখ হাসিনা পৌঁছন, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত হবে সেই লাখো লাখো জনতার উপরে গুলি চালাবেন। সেদিন যখন চালাননি, জনতা, নিরীহ জনতার মৃত্যু যাতে না হয় তার জন্য ডিসেম্বরেও তাকে সিদ্ধান্ত নিতে হবে নিরীহ জনতার উপরে, আওয়ামী লীগ সমর্থক তাদের উপর গুলি চালাবো না। ফলে সেই সিদ্ধান্তটা এখন আর্মির টেবিলে, আর্মিকে ভাবতে হবে, সেনাবাহিনীকে ভাবতে হবে। সত্যিই তো তিনি এখন এটা স্টান্টবাজি বলে ভেবে থাকতে পারে, শেষ পর্যন্ত হাজির হলে কি করবে, তাই না? ধরুন পেট্রাপল সীমান্তে হাজির হলেন, রংপুর সীমান্তে হাজির হলেন, কি ওপর বাংলা বান্দায় হাজির হলেন, সেনাবাহিনী কি করবে? তখন তো আপনি জানেন বাংলাদেশে যে ধরনের একটা আবেগ তৈরি হয়েছে, যারা সেটা আওয়ামী লীগ পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি তো তাদের প্রত্যেকের মানে নিয়মিত আপনার এখানে সঙ্গে কথা বলতে বলতে গোটা যারা ফোন আসছিল, তারা সকলেই হচ্ছে আমরা রেডি, প্রস্তুত, আমরা যাবো সেদিন। কবে আসছেন খালি দিনটা জানান। এই যে একটা আবেগ তৈরি করতে পেরেছেন তিনি, এটা দ্বিতীয় রাজনৈতিক সাফল্য। সঠিক, আমি রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করছি বিষয়টা, বুঝলেন? এর বাস্তবিক অর্থটা দেখা যাবে ডিসেম্বরে। 5 মাস সময় আছে। এর মধ্যে একটি প্রথম সারির আপনাদের সংবাদপত্র দ্বারা বিভিন্ন চমৎকার একটি বিশ্লেষণও করেছে। 5 মাস সময়, এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে দেশে কি ঘটবে, আন্তর্জাতিক স্তরে কি ঘটবে, অনেক কিছু দেখার বিষয় আছে। সেই বিশ্লেষণটা আমি বলবো সেই সমস্ত জ্ঞানী গুণী সাংবাদিকরা যেন একটু পড়ে দেখেন। এটা বাংলাদেশের কাগজ, প্রথম শ্রেণীর কাগজ, তার বিশ্লেষণ। সে বিষয়টা খুব মানে একটা আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বিশ্লেষণ করেছে। তিনি বলেননি যে হ্যাঁ ফিরছেন, তিনি একথা বলেননি এটা স্টান্টবাজি। এখন তার কাছে মনে হচ্ছে হলে কি করতে পারে, পরিণতি তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন। এটা হচ্ছে 3 নম্বর সাফল্য, যে আমরা শেখ হাসিনাকে এভাবে ঢুকতে দেবো না। তিনি ঢুকতে চাইছেন কিন্তু তা আমরা ঢুকতে দেবো না। তার কারণ হচ্ছে তিনি বন্দি হিসেবে আসুন। ভারত সরকার তো তাকে বন্দি করেনি, ভারত তাকে বন্দি হিসেবে দেবে না, বন্দি প্রত্যর্পণ চুক্তি, তিনি নাগরিক হিসেবে যাবেন। ধরুন কথার কথা বিএসএফ যদি পুশব্যাক করে, তাহলে কি করবেন? বিজিবি কি পুশ ইন করে ফেরত পাঠিয়ে দেবেন, যেমন পাঠাচ্ছে না? ফলে এটা নিয়ে তারেক রহমান সরকারের অন্যান্য অনেক প্রায়োরিটি যে কাজ আছে তাতে একটা ব্যাঘাত ঘটানো, আপনি খুব খারাপ ভাষায় বলতে পারেন অন্তর্ঘাত করা। এটা চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ, সাফল্য কিনা বলছি না, চতুর্থ রাজনৈতিক পদক্ষেপ। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইংরেজিতে খুব চমৎকার একটা কথা আছে, সেটা হচ্ছে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস। সম্ভাবনাময় জীবন, সম্ভাবনায় সময় আসছে। কিন্তু শেখ হাসিনা সংবাদের শিরোনামে আছেন, বাংলাদেশে নাইবা থাকুন, সারা বিশ্বে আছেন, তিনি আছেন। এবং দেখুন গতকাল আপনি ফলো করেছেন কিনা জানি না, সজীব ওয়াজেদ জয় একটা প্রোগ্রামে এসেছিলেন লাইভ আমেরিকা থেকে, লন্ডনে যেটা অনুষ্ঠিত হয়েছিল।
সেখানে তার বক্তব্য আমি শুনলাম, তিনি কিন্তু এই মানে ফেরা না ফেরা ইত্যাদি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে 2026 সনের ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরবেন বলে তিনি রয়টার্স নামক যে বিশ্বের প্রধানতম সংবাদ সংস্থা রয়েছে সেখানে ইন রিটেন লিখিতভাবে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তারপর সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ফিরে আসলে তার কি ধরনের বিপদ হতে পারে, বিপত্তি হতে পারে, কেন তিনি আসবেন, এই কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। তো তিনি যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে এক নম্বর হলো যে তিনি ডিসেম্বরে ফিরবেন, শুধু একা ফিরবেন না, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও ফিরবেন। এক, তিনি আক্ষেপ করে বলেছেন যে বাংলাদেশ সরকার তাকে আনার জন্য বা তাকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য চিঠিপত্র পাঠাচ্ছে। তো এই সকল চিঠিপত্র পাঠানোর দরকার নেই, আমি নিজেই আসছি। আচ্ছা, এর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন সেখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে এসেছেন। তিনি এসে এইবার আত্মসমর্পণ করবেন, জেলে যাবেন এবং যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেগুলো মোকাবেলা করবেন। তিনি নিজেকে সাবমিট করেছেন বা তার একটা পোলাইট সাবমিশন আমরা লক্ষ্য করলাম। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তার ভুল ভ্রান্তি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটি সরকার সচরাচর যে ভুলগুলো করে তাদেরও সেই ভুল স্বাভাবিক। তিনি সরাসরি ক্ষমা চাননি, কিন্তু এই যে নিজেকে সাবমিট করেছেন, তারপর তিনি দেশের মাটিতে মরতে চাচ্ছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা স্থাপন করে তিনি বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে মানে তার যারা প্রতিপক্ষ তারা শুধুমাত্র যে বদনামগুলো করার চেষ্টা করছে, আরে না না, সে ফিরবে না, সেখানে সে রাজার হালে আছে, এই সকল কথাবার্তা বলেন উনি নিজেকে চাঙ্গা রাখার জন্য, দলের নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য, এবং তিনি যে এখনো বেঁচে আছেন, পৃথিবীতে তার যে অস্তিত্ব আছে এটি জানান দেওয়ার জন্য সে বিদেশে বসে সকল বলছে। ফলে বাংলাদেশে যারা বিএনপির লোকজন আছেন, এনসিপি জামাতের লোকজন আছেন, অপেক্ষাকৃত যারা তরুণ, তারা অনেকটা সিনেমাটিক কাজে বলার চেষ্টা করছেন আপা আর আসবে না, আপার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। তারপরে অন্য সব বাংলা ভাষায় যে সকল গালাগাল ইদানিং তারা শুরু হয়েছে, যেভাবে সিডিআই টিডিআই দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, ওভাবে শেখ হাসিনা এবং তার বংশজনকে নিয়ে নানা রকম সিডিআই তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর বাইরে কি হচ্ছে, মানে এই যে আমরা যা কিছু দেখছি তার বাইরে আসলে পর্দার আড়ালে কি হচ্ছে? প্রথমত যে গুজবগুলো, যে সম্ভাবনাগুলো এবং যে কার্য এবং কারণগুলো মোটামুটি পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী আলোচনা করা যেতে পারে এবং লোকজন আলোচনা করছে। মানে আলোচনা করা যেতে পারে যেগুলো আলোচিত হয়নি সেগুলো, এবং যেগুলো আলটিমেটলি লোকজন আলোচনা শুরু করে দিয়েছে সেই বিষয়গুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, তারপর অন্য প্রসঙ্গে যাব। এক নম্বর ভারতের প্রসঙ্গ। ভারত কেউ বলছে সরকারকে একটা চাপে ফেলার জন্য শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। কেউ বলার চেষ্টা করছে যে ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না, তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে আছে, এটা তাদের জন্য একটা লায়াবিলিটিস, এবং সেই লায়াবিলিটিসের কারণে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছেন না। আর সেই সম্পর্ক স্থাপন করতে না পারার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে আন্তর্জাতিক কূটনীতি, সেই কূটনীতিতে তারা ভীষণ রকম বিপর্যস্ত হয়ে পড়ছেন। তারা আরো বলার চেষ্টা করছেন এই গ্রুপটি যে শেখ হাসিনা একরোখা প্রকৃতির মানুষ, সে কারো কথাবার্তা শুনছে না, ফলে তার দায় দায়িত্ব আর ভারত নেবে না। ফলে ভারত তাকে পুশিন করবে সীমান্ত দিয়ে, অথবা বন্দি বিনিময় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে। এটা হলো এক ধরনের আলোচনা। দ্বিতীয় যে আলোচনা, সে আলোচনাটা হলো
ঠিক এটার বিপরীত। তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এর কারণটা হলো ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এবং আরো ভয়ঙ্কর এবং অসম্ভব রকম বিভিন্ন রকম প্রেডিকশন, কথাবার্তা, আলোচনা এই গ্রুপগুলো করে যাচ্ছে, এবং তারা প্রায় সবাই পুরো আওয়ামী লীগের যারা লোকজন, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন, এখানে কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, জাস্ট বিলিভ। তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা বিশ্বাস করে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা অসাধারণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ছিল। তো এই কৌশলগত সম্পর্কটি নরেন্দ্র মোদী এগিয়ে নিতে চাচ্ছেন। কেবলমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছেন, এবং অনেকটা দুর্নাম বদনামের ভাগিদার হয়ে মমতা ব্যানার্জিকে জলস্থলে অন্তরিক্ষে নিঃশেষ করে দিয়েছেন, এবং তার দলটি ভেঙে চুরে ছারখার করে দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে যেমন জাসদ ভেঙেছিলেন, জাতীয় পার্টি ভেঙেছিলেন, বিএনপি ভাঙার চেষ্টা করেছেন, জামাত ভাঙার চেষ্টা করেছেন, একই প্রক্রিয়াতে নরেন্দ্র মোদী সাহেব পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কালচার ভেঙে চুরে তিনি তার পছন্দের মানুষ শুভেন্দুকে এখানে বসিয়েছেন, মূলত শেখ হাসিনা জিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য। এবং শুভেন্দু যেটা বলছেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবো, এবং বাংলাদেশে তাকে কর্তৃপক্ষ স্যালুট দিয়ে, জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার, স্যালুট দিয়ে নিতে বাধ্য হবে। এই কথাগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, এটা চারটিখানি বিষয় নয়। একই অবস্থা ত্রিপুরাতে, একই অবস্থা আসামে, একই অবস্থা মণিপুরে এবং বিহারে। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে তার যারা লোকজন, তাদের যে অতি উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থা সবকিছু মিলিয়ে একটা চমৎকার চমৎকার রসগোল্লা, রাজনীতির চমচম, রাজনীতির রসগোল্লা তৈরি হয়ে গেছে, এবং যে যার মতো করে গপ 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 করে খাচ্ছে। শেখ হাসিনার বিরোধী যারা প্রতিপক্ষ, তারাও রসগোল্লা বানিয়েছে। আহা, আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, কাজে আগামী 20 বছর, 30 বছর, 40 বছর আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় চোখ বুজে ক্ষমতায় থাকতে পারবো, এক ধরনের রসগোল্লা। আর আওয়ামী লীগের যারা লোকজন, আপা আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, এবং আসবেই আপা আসলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আকাশের যে সূর্য যদি জামাত নেতা শাহজাহান চৌধুরীকে ছায়া দিতে পারেন, শেখ হাসিনা দোষটা করছে কি বলেন তো? জামাত নেতার কথায় যদি সূর্য থেমে যায়, তাহলে শেখ হাসিনার কথায় কেন থামবে না? শাহজাহান চৌধুরীর কথায় কয়জন মানুষ চলে, কিন্তু শেখ হাসিনার কথায় যদি 40 জন লোকের মধ্যে একজন করে অলি আল্লাহ থাকে, প্রতি 40 জন, আমরা বলি না 40 জনের মধ্যে একজন অলি আল্লাহ থাকে, তো শেখ হাসিনার 6 কোটি কর্মী সমর্থক, আওয়ামী লীগ করার লোকজন, তাদের মধ্যে যদি 40 জন একজন অলি আল্লাহ থাকে, তাহলে আওয়ামী লীগে কতজন অলি আল্লাহ আছে? আর সেই অলি আল্লাহদের সর্দার হিসেবে, নেতা হিসেবে, পীর হিসেবে, তাহলে আপনি শেখ হাসিনাকে কি বলবেন? হজরতুল আল্লাম। এর বাড়িতে আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। গাউসুল আজম বলতে পারেন, কুতুবে রাব্বানি বলতে পারেন, ইত্যাদি নানা রকম যে উপাধিগুলো রয়েছে, সেগুলো বাইরে যতই বলেন না কেন, তার তো এই যে তার যে 6 কোটি লোক আওয়ামী লীগ করে, তারা তো তাকে কি বলবো, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে যাকে বলা হয় ভালো মানুষ, সবচেয়ে মানবিক নেত্রী, যোগ্য নেত্রী, তারাই তো মনে করে। এখন আপনার যত খারাপ লাগুক না কেন, আপনি তো আওয়ামী লীগের লোকের মনের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সেই মানুষগুলো আওয়ামী লীগের এই সভানেত্রীর ফিরে আসা নিয়ে একটা স্বপ্ন বাসর তৈরি করেছে। যেটি ইন্টারনেটে দেখলাম যে বেশ কয়েকজন শীর্ষ নেতা আছেন, যারা অনেকে দিল্লিতে মানে কলকাতায় থাকতেন, যারা অনেকে এই ইংল্যান্ডে ছিলেন, আমেরিকাতে ছিলেন, তারা দলে দলে অন্তত 20 থেকে 25 জন লোক অ্যাট দিস মোমেন্ট, মানে উনি বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সব দল বেঁধে দিল্লিতে চলে এসেছে, এবং দিল্লি প্রেস ক্লাবকে কেন্দ্র করে এদের একটা চক্র গড়ে উঠেছে।
এটা একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং সেখানে তারা নিয়মিত চা বিস্কিট খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে দিল্লিতে একটা বিরাট তাদের একটা অর্গানাইজ ওয়েতে তারা কাজ করে যাচ্ছে এবং সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে চলে আসছে যে কারা কারা আমেরিকা থেকে এসছে, কারা কারা মানে লন্ডন থেকে আসছে, কারা কারা দিল্লি মানে কলকাতা থেকে গেছে, আসাম থেকে গেছে, ত্রিপুরা থেকে গেছে। এখন দিল্লিতে একটা চাঁদের মেলা মিলছে এবং সবাই মিলে কবে দেশে যাব, কিভাবে যাব, এগুলো নিয়ে প্ল্যান পরিকল্পনা করছেন। আসবেন বা না আসবে সেটা অনেক পরের ব্যাপার। প্রথমত যে এই যে তারা দৃশ্যমানভাবে দিল্লিতে উপস্থিত হয়েছেন, বৈঠক করছেন এবং এক একজনের ফেসবুকে 30 লাখ 40 লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে এবং তারা সেই ফেসবুকে তাদের সেই ছবি লোড করছেন, আপলোড দিচ্ছেন, দেশে আসবেন, নেত্রীর সাথে এই যাকে বলা হয় তারা কারাবরণ করবেন, এই কথাগুলো তারা প্রকাশ্যে বলছেন। তো আমার সঙ্গে তো আসলে বাংলাদেশে যারা আছেন প্রায় অনেকের সঙ্গে কথাবার্তা হয়, বড় বড় নেতা। তো আমি দীর্ঘদিন ধরে অনেকেই জিজ্ঞাসা করি যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগের যে অবস্থা, আগামীতে আপনারা যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আপনি কি আওয়ামী লীগ করবেন বা আপনি কি দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, আওয়ামী লীগ অফিস খোলার ঝুঁকি নেবেন? তারা সবাই বললো যে না না না, আর হবে না, কি পেয়েছি এই দল করে, অমুকে পেয়েছে অমুকে পেয়েছে, আমরা তো সারা জীবন ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, জীবনটা শেষ করে দিয়েছি, কিন্তু 17 বছর তো আমরা কিছুই পাইনি, এখন পালিয়ে বেড়াচ্ছি, মামলা মোকদ্দমা খাচ্ছি। কাজেই আগামীতে আমাদের আসলে আর ওইরকম কোনো স্বপ্ন নেই, আমরা চাই দেশটা ভালো চলুক। এই কথাই কিন্তু দীর্ঘদিন যাবৎ অনেক সিনিয়র আওয়ামী লীগের নেতা, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো এর মধ্যে একজন আমার বন্ধু আছেন, মহিলা সংসদ সদস্য ছিলেন, তো তার বাবাও এমপি ছিলেন, সেই মহিলা এমপির বাবাও এমপি ছিলেন, সরল সোজা, একদম ঝামেলার মধ্যে জড়াতে চায় না, আওয়ামী লীগকে ভালোবাসে কিন্তু ঝুঁকি নিতে চায় না। তো সেও মাঝে মাঝে ফোন করতো যে দোস্ত খবর কি, ইত্যাদি ইত্যাদি। তা আমি যখন বলতাম ওই একই কথা বলতাম, সে ধরো তোমাকে একটা জেলার সভাপতি বানানো হলো, বা তোমাকে মহিলা আওয়ামী লীগের একটা সভানেত্রী বা সেক্রেটারি বানানো হলো, তুমি কি এই এখন যেখানে পালিয়ে আছো সেখান থেকে বের হবা? না, বের হবো না, বের হবো না, আমি ঝামেলা নিতে যাবো কেন? আমি এখন যেখানে পালিয়ে আছি আমার ঘুম হয় না, আমি এই করি, ইত্যাদি 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 করি। আমি বললাম তোমার কোনো মামলা মোকদ্দমা আছে? বলে না, আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আমি তো এই ধরনের কোনো কাজই করিনি। আমি বলি তাহলে পালিয়ে আসো কেন? বলে যে আসলে পালিয়ে আসি, লোকজন বলছে যে তোমার পালিয়ে থাকা উচিত, তাই আমরা পালিয়ে আসি। তো এইরকম সহজ সরল মানুষ। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, রিসেন্টলি ফোন করেছে, যে আসে ধরো নেত্রী এখন আসছে, তুমি কি তোমার এই জায়গা থেকে বের হবা? সে একেবারে বলে হ্যাঁ অবশ্যই বের হবো। বের হবো মানে কি? জীবন দিয়ে দেবো। তা আমি বেশ অবাক হয়ে গেলাম যে কেন জীবন দেবা? তো বলে কেন জীবন দেবো না, আমার বয়স এখন 60-62 বছর, আমি তো এই আমার বাবা এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, আমাকে নিজে শেখ হাসিনা এমপি বানিয়েছেন, হয়তো আমার জীবন আর কিছু হওয়া হবে না, কিন্তু আমার চোখের সামনে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, এই জীবনে বেঁচে থেকে আল্লাহকে আমি রাস্তায় নামবো, আমি মরবো। তাহলে বোঝার চেষ্টা করুন, এই যে শেখ হাসিনা বলছে যে আমি আসবো, এটা নেতাকর্মীদের মধ্যে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়, সবচেয়ে ভদ্রলোক একজন ভদ্র মহিলা, নাও 60 বছরের একজন ভদ্র মহিলার বা 61 বছরের একজন ভদ্র মহিলার আমি কথা বললাম, যে মানে এই কয়দিন আগেও বলতো যে ঘর থেকে মরে গেল সে বের হবে না, প্রতিটা মধ্যে, আর এখন সেই কথা বলছে। তাহলে এই যে শেখ হাসিনার যে আগমন, তার প্রতিপক্ষরা যেভাবেই নেক না কেন, তার নিজের যারা লোকজন রয়েছেন, হাউ দে আর ট্রিটিং, তারা এটাকে কিভাবে গ্রহণ করছে, তার একটা বাস্তব উদাহরণ দিলাম। এরকম উদাহরণ বললে শত শত উদাহরণ দেয়া যাবে, গল্পের মতো, সব ঘটনা গল্পের মতো। মানে একেবারে এক একটা সিঙ্গেল ঘটনা নিয়ে এক একটা করে সেই কবিতা লেখা যাবে, উপন্যাস লেখা যাবে, এমনকি মহাকাব্য লেখা যাবে। আওয়ামী লীগের লোকজনের দ্বারা এগুলো তৈরি হচ্ছে। কাজে এই যে শেখ হাসিনা তার যে বিশাল কর্মী বাহিনী, তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন, যেভাবে বিদেশে থাকা লোকজন আছে, তারা যেমন অনেক আগের থেকে, ধরুন শেখ হাসিনা আসার আগের থেকে কয়েকজন লোক, এখন এর মধ্যে এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগের সভাপতি, উপমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে নজরুল ইসলাম বাবু, মানে ওরা সবাই আমেরিকাতে আছেন। তো মাঝে মাঝে ফোন দেয়,
আব্দুল ওয়াদুদ দ্বারা, তারাও ফোন দেয়। তারপর অন্যান্য যারা আছেন শীর্ষ নেতৃত্ব, খালিদ মাহমুদ চৌধুরী আছেন। তো তাদের বক্তব্যটা হলো যে আসলে যে কোনো একটা কারণে বা ঘটনার আকস্মিকতা চলে আসছে, কিন্তু বিদেশ তো আমাদের জায়গা না, আমাদের ভালো লাগছে না, আমরা দেশে যাব, জেলে থাকবো, বাকি জীবন জেলে থাকবো, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের আকাশ বাতাস দেখব, জেলে যারা আছেন অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে একসাথে থাকবো। আর বাঁচবেই বা কয়দিন? এখন আমার যারা বন্ধু বান্ধব বা আমি যাদের সঙ্গে 2009 সনে এমপি ছিলাম, মোরলে সবারই বয়স এখন মানে 60-এর কাছাকাছি বা 60 ক্রস করেছে। তো কাজে এই বয়সে এসে তারা আসলে বাংলাদেশে আসতে চাচ্ছে, এবং সেই আসার সঙ্গে যখন শেখ হাসিনা এরকম একটা কথা বলেছেন, তো ওরা কিন্তু এমনি আসতে চাচ্ছিল। আমার সঙ্গে 6 মাস আগে কথা বললো, তারা বলছে যে আমরা আসবো, এমনি যা হয় হবে, আমরা শুধুমাত্র এতটুকু গ্যারান্টি চাই যে এয়ারপোর্টে আমাদেরকে আসার সাথে সাথে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে আমাদের জেলে নিয়ে গেলো, ডিম ডুম যেন না মারা হয়, এই এতটুকু, নাথিং মোর, এর বেশি আর কিছু চাই না। এরপরে যা হবে, জেল ফার যা হবে হবে। তো এই ছিল তাদের মন মানসিকতা। গত 2 বছর এইভাবে বিদেশে যারা আছেন মোরালে সবাই কিন্তু এভাবে হাঁপিয়ে উঠেছেন দেশে আসার জন্য। যারা প্রবাসে থাকেন বা প্রবাসে গেছেন, বাংলাদেশি ব্যবসা বাণিজ্য আছে, সবাই একই অবস্থা। আপনি ধরেন একসময় এই বসুন্ধরার মালিক, তারা তো বিদেশে ছিলেন, তাদের তো টাকা পয়সার অভাব ছিল না, দুবাই লন্ডনে রাজার হালে থাকতে পারতেন, কিন্তু তারা কেন বাংলাদেশে এলেন? সিরিয়াসলি বাংলাদেশে আসলেন। এই যে এখন আনভীর যে বসুন্ধরা মালিকের ছেলে, যার বিরুদ্ধে এত অভিযোগ, তো ও তো শেখ হাসিনার ফেরার যে কথা, একেবারে স্পেসিফিক ডিসেম্বরে ফেরার কথা রয়টার্সকে জানানোর পরে, রয়টার্স যখন একদিন আগে এটা নিয়ে খবর প্রকাশ করে, সেই খবরে তোলপাড় হয়ে গেল দেশ, এবং রয়টার্সের সেই খবরটাকে অবলম্বন করে সারা পৃথিবীর নানান গণমাধ্যম, শত শত গণমাধ্যম নিউজ করলো। এমনকি পাকিস্তানের একাধিক গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে, ভারতের শত শত গণমাধ্যম আছে তারা এটা নিয়ে খবর করেছে। ব্যক্তিগতভাবে আমার চোখেই শতাধিক গণমাধ্যমের খবর পড়েছে। 2 দিন যেতে না যেতেই রয়টার্স আবারও শেখ হাসিনার বিষয় নিয়ে আবারও রিপোর্ট করেছে। এবার শেখ হাসিনার এই বিষয়টিকে তারা কানেক্ট করেছে বর্তমান সরকার বিএনপির সঙ্গে। বিএনপির এক মন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে রয়টার্স আবারও শেখ হাসিনার এই প্রসঙ্গে গুরুত্ব সহকারে নিউজ প্রকাশ করেছে গত রাতে, এবং এই নিউজ প্রকাশ বলে দেয় যে রয়টার্স ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। যদিও রয়টার্স যখন এই খবর করছে, তখন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী জ্ঞানী ব্যারিস্টার রয়েছেন, যার মাথার একটি চুলও নেই, যিনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না, তিনি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে রয়টার্স হচ্ছে শেখ হাসিনার ভাড়াটিয়া কোম্পানি। মানে রয়টার্স নাকি, মানে এটা হচ্ছে কি বলবো, যে বট গণমাধ্যম। মানে বাংলাদেশে বট আইডি আছে না ফেসবুকে, একটা ধর্মভিত্তিক দলের যে বট আইডির কথা বলা হয়, তিনি বলছেন রয়টার্স নাকি একটা বট গণমাধ্যম, যারা প্রভাবিত হয়ে শেখ হাসিনার বাণী প্রচারের দায়িত্ব নিয়েছে। এখন পৃথিবীতে রয়টার্স যদি বট গণমাধ্যম হয়, অবশ্য তার মতো ব্যারিস্টারের এই কথা বলা ঠিক আছে, এটাতে আমি আশ্চর্য হইনি। কারণ মানে পাবনা হেমায়েতপুরে যারা থাকেন মানে একটা বিল্ডিংয়ের কয়েকটা কক্ষে যারা আবদ্ধ থাকেন, তালাবদ্ধ থাকেন, তারা বরং এই মানে ব্যারিস্টারের চাইতে অনেক বেশি জ্ঞানী হওয়ার কথা। এই ব্যারিস্টার তো বলতেই পারেন। আমরা দেখেছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি, তিনি পর্যন্ত এর আগে যখন তারা শাসনে ছিল, যখন রয়টার্স শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করেছিল, শেখ হাসিনা নিয়ে কথা বলেছিল, তখন সেটার সমালোচনা করে বলেছেন রয়টার্স নাকি নিরপেক্ষ গণমাধ্যমই না, মানে নিরপেক্ষভাবে তারা নিউজ করেনি। অথচ ওই প্রেস উইংয়ের প্রধান দুইজনই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন দীর্ঘ সময়।
রয়টার্স আবার নতুন করে যখন এটা বলছে, তখন মাঝখানে বাংলাদেশের ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি এই প্রসঙ্গ নিয়ে এই দুদিন আগেই রয়টার্সের ওই প্রতিবেদনের পরপরই যখন বাংলাদেশে গণমাধ্যমের উপরে এক ধরনের মানে কি বলবো শাসনের সুর শোনানো হলো সরকারের পক্ষ থেকে, যে শেখ হাসিনা ব্যাপারে কোনো নিউজ করা যাবে না, এরকম বক্তব্য প্রায় বলা হলো, তখন তিনি বলেছিলেন যে এখন যদি রয়টার্স নিউজ করে যে শেখ হাসিনার খবর প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকার গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করছে যে এই খবর প্রকাশ করা যাবে না, এবং সেই খবর আন্তর্জাতিক পর্যায়ে চলে গেলে সরকারের ভাবমূর্তি কোথায় যাবে। অনেক দিক থেকে অনেকেই এই সব আলোচনায়, নেগেটিভ পজিটিভ এসব আলোচনায় অংশ নিচ্ছেন। চলুন রয়টার্স দ্বিতীয়বারের মতো 2 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো আবার শেখ হাসিনাকে শিরোনাম করে কি রিপোর্ট, এক মন্ত্রী অর্থাৎ বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে এটা বলেছেন। এই মন্ত্রী কে, সেটার নাম কি বলেছে রয়টার্স, চলুন একটু জেনে দেখে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশে ফিরলে কারাবন্দী হবেন বলে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন। এর কয়েকদিন আগে হাসিনা রয়টার্সকে বলেছিলেন তিনি ডিসেম্বরে ভারতে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। 2024 সালে দীর্ঘ শাসনের বিরুদ্ধে হওয়া গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হন এবং তার দল নিষিদ্ধ হয়। জাতিসংঘের ভাষ্যমতে ওই অভ্যুত্থানে 1400 জন নিহত হয়। তিনি ওই বছরের আগস্ট থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত অপরাধী, তিনি আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। শামা ওবায়েদ এই বক্তব্য দিয়েছেন। শামা ওবায়েদ যখন এই বক্তব্য দিচ্ছেন, তাকে কারাগারে যেতে হবে, আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। বাংলাদেশে হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতকে অনুরোধ করছে। নয়াদিল্লি এপ্রিলে জানিয়েছে যে তারা অনুরোধটি খতিয়ে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে চাই ভারত। এটা এপ্রিলে ভারত বলেছিল, কিন্তু এপ্রিলের পরে আমরা নানা ঘটনায় দৃশ্যপট পরিবর্তন হতে দেখেছি। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে ভারত অনেক বেশি উদ্বিগ্ন। সেই উদ্বেগ বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, এটাকে ভারত তাদের জন্য একটা থ্রেট মনে করছে। এখানে বলা হচ্ছে নির্বাচনকালীন প্রথম সাক্ষাৎকারে হাসিনা গত সপ্তাহে রয়টার্সকে বলেন তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চান। তিনি আরো বলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে থাকা তার দলের সহকর্মীরাও বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন। আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের অধিকাংশই আত্মগোপনে আছেন, হাসিনা এটা জানিয়েছেন। তাই আমি বলেছি যে এবার আমি ঘরে ফিরছি এবং একদিন আপনারা সবাই আসবেন, আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। শামা ওবায়েদ বলছেন যে হাসিনার সাম্প্রতিক বিবৃতিটি ছিল পলাতক দলীয় নেতা এবং কর্মীদের সংগঠিত করার আপ্রাণ একটা প্রয়াস। অর্থাৎ বাংলাদেশের মন্ত্রী বলছেন যে এটা মূলত শেখ হাসিনার একটা রাজনৈতিক কৌশল, যেটা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা নেতা কর্মীদের উজ্জীবিত করা, তাদেরকে গিয়ার আপ করা, তাদের ব্যাটারি একটু চার্জ দেওয়া, সেই প্রচেষ্টারই একটা অংশ শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাটা। তার মানে রয়টার্সকে বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করছে যে শেখ হাসিনা মুখে বললেও দেশে ফিরছেন না। তাহলে কি বাংলাদেশ সরকার জামাতের আমিরের মতো একই ধারণা পোষণ করেন? জামাতের আমির যেমন বলেছেন যে শেখ হাসিনা একসময় বলেছিলেন যে পালাবো না, কিন্তু তিনি তো দেশ ছেড়েছেন। এবার যখন বলছেন আসবেন, তখন তিনি আসবেন না। জামাতের আমিরের এটা বক্তব্য। আবার জামাতের সেক্রেটারি এটার পেছনে বিএনপির ষড়যন্ত্র থাকতে পারে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে, এই কথা বলছেন। বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রী তিনি বলছেন যে এটার পেছনে জামাতের ষড়যন্ত্র থাকতে পারে, জামাত আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে শেখ হাসিনাকে শেল্টার দেওয়ার চেষ্টা করতে পারে। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, সেগুলো আমরা দেখছি। রয়টার্সে এই প্রতিবেদন প্রকাশিত না হলেও, মানে যেটা বলছি যে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পরে বাংলাদেশে গণমাধ্যমের উপরে যে সরকারের নির্দেশনামা জারি করা হয়েছে সেটা রয়টার্সে উল্লেখ করা না হলেও আমরা দেখেছি যে ইন্ডিয়া টুডে সহ ভারতের বহু গণমাধ্যমে সেটা ফলাও করে প্রচার করা হয়েছে। তারা এটা বলেছে যে বাংলাদেশে রয়টার্সের প্রতিবেদনের সুর ধরে বাংলাদেশে শেখ হাসিনার খবর
গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে বাংলাদেশ সরকার গণমাধ্যমকে বলেছে যে এই ধরনের কোনো খবর প্রকাশ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ সরকার বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইছে এরকম অভিযোগ করছে। আন্তর্জাতিক মিডিয়াতে এই খবর কিন্তু সরকারের জন্য বেশ সম্মানহানির খবর। আমরা তখনই বলেছিলাম যে বাংলাদেশের কোনো গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে না, শেখ হাসিনার অডিও ভিডিও বক্তব্য কোনো কিছুই প্রকাশ করছে না। শুধুমাত্র বিদেশি গণমাধ্যমে যখন তাকে নিয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেই খবরের সোর্স দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম গণমাধ্যম তারা রিপ্রিন্ট করছে। এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্য প্রচার কিংবা সাক্ষাৎকার প্রচার যেটার উপরে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে সেটার মধ্যে পড়তে পারে না। আবার আদালতের নিষেধাজ্ঞা কিংবা সরকারের নিষেধাজ্ঞা এই ব্যাপারগুলো আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি। তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না এই আদেশ জারি করা হয়েছিল এবং 21 টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তারও করা হয়েছিল তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য। তার মানে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই একই পথে বিএনপির হাঁট। নতুন আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে গত নভেম্বরে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মৃত্যুদণ্ডের আদেশ কি স্থগিত করে দেয়া হচ্ছে? সরকার কি সেরকম কোনো সিদ্ধান্ত নেবেন? অনেকে আশ্চর্য হতে পারে এই প্রসঙ্গটা, কিন্তু এই প্রসঙ্গটা আসার প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে, তাই আলোচনা টেবিলে এসেছে। যদিও এই মুহূর্তে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনাটা একেবারেই অপ্রাসঙ্গিক নয় বলে মনে করছেন অনেকে। এই আলোচনা যেমন হচ্ছে তেমনি সেপ্টেম্বর নাগাদ শেখ হাসিনা দিল্লি দূতাবাসে, বাংলাদেশের যে দূতাবাস সেখানে ট্রাভেল পাস চাইবেন বাংলাদেশ সরকারের কাছ থেকে, এমন আলোচনাও চলছে। কিন্তু এরই মাঝে চিফ প্রসিকিউটর একদিন আগে যে বক্তব্য দিয়েছেন যে আইনি দিক থেকে তার নিজের দেশে ফেরার কোনো স্কোপ নেই, সুযোগ নেই, তাকে ভারতকেই হস্তান্তর করতে হবে এবং আসামি হিসেবে গ্রেপ্তার করে হস্তান্তর করতে হবে। শেখ হাসিনার নিজের কোনো ফেরার স্কোপ নেই, কিন্তু শেখ হাসিনা তার দল অন্য কথা বলছে, প্রস্তুতি নিচ্ছে অন্যরকম। আর আগের কথাটা তো বললাম, এই দুটো বিষয় নিয়ে কি আলোচনা হচ্ছে, কি আলোচনা সমাজে ছড়িয়ে দেয়া হচ্ছে, চলুন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে এই দুই আলোচনার গ্রহণযোগ্যতা, বাস্তবতা কতটা আছে, কতটা নেই। থাকবেন আমলে তখনকার পররাষ্ট্র উপদেষ্টা, তাকে আমরা বলতে শুনেছিলাম যে তারেক রহমান ট্রাভেল পাস চাওয়া মাত্রই তাকে দেয়া হবে, এই ব্যাপারে কোনো রকমের কোনো সংকট নেই, সন্দেহ নেই। তারেক রহমানেরও পাসপোর্ট ছিল না, সেই পাসপোর্ট তিনি ব্যবহার করতেন না, কিংবা ইংল্যান্ডের কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট দিয়ে দিয়েছিলেন, সারেন্ডার করেছিলেন, এরকম আলোচনা সমাজে ছিল। কিন্তু তারেক রহমানের ফিরতে সমস্যা হয়নি। অন্তর্বর্তী সরকার তার ফেরার পথটা একেবারে পরিষ্কার করে দিয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল, সেটাও আমরা পরবর্তীতে দেখেছি, সেই শঙ্কাও কাটিয়ে ওঠা হয়েছে। যদিও তারেক রহমানের নিরাপত্তায় বুলেট প্রুফ বাস, বুলেট প্রুফ গাড়ি এগুলো কেনা হয়েছিল, যেগুলো তিনি ব্যবহার করছেন এখন। শেখ হাসিনার এই দেশে ফেরা, এর আগে শেখ হাসিনা দেশে ফিরেছেন আরও দুইবার। সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 81 সালে তিনি ভারতে অনেক দিন থাকলেন, তারপরে বাংলাদেশে ফিরলেন। এরপরে 2007 সালে 111 সরকারের সময়ে তিনি বিদেশে ছিলেন এবং বিদেশে থাকা অবস্থায় তার দেশে ফেরার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তী সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তার ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল, যেহেতু নিষেধাজ্ঞা আছে তাকে বিমানে চড়তে দেওয়া হয়নি। এই ব্যাপারটা আন্তর্জাতিক গণমাধ্যমে, দেশের গণমাধ্যম তো অবশ্যই, আন্তর্জাতিক গণমাধ্যমে এত বেশি ফলাও করে প্রচার হয়েছিল যে তখনকার অন্তর্বর্তী সরকার পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আবার তুলে নিতে বাধ্য হয়েছিল, শেখ হাসিনা ফিরেছিলেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে সেই সময় শেখ হাসিনা যখন ফিরেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করেছে তার
চলাফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে শেখ হাসিনার বাসা পর্যন্ত। সেই কারণে আশঙ্কা করা হচ্ছে এবারও যদি শেখ হাসিনা নিজে থেকেই ফিরতে চান তাহলে এরকম শোডাউন কিংবা তার চাইতেও বড় শোডাউন আওয়ামী লীগ করার চেষ্টা করতে পারে। সেটা সরকারের পক্ষে অনেক বেশি কঠিন হবে মোকাবেলা করা কিংবা ঠেকানো। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যদি সেটা ভণ্ডুল করতে চায় তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে, একটা বাজে সিচুয়েশন তৈরি হতে পারে। সেটা আমরা কেউই প্রত্যাশা করি না যে দেশের মধ্যে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান তাহলে সরকার কি ট্রাভেল পাস শেখ হাসিনাকে দেবেন কিংবা অনুমতি দেবেন? বিভিন্ন সূত্র বলছে যে এই ক্ষেত্রে এক ধরনের মানে সিদ্ধান্তহীনতাই রয়েছে সরকার। কিছুদিন আগে একটা গণমাধ্যম নিউজ করেছিল, বিএনপির নেতাদের বিভিন্ন সোর্স দিয়ে তারা দাবি করেছিল যে শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে চায় না বিএনপি। কিন্তু সত্যি সত্যি শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান, ট্রাভেল পাসের মেয়াদ হয় সাধারণত 3 মাস। সেই 3 মাসের মধ্যে তাকে মানে দেশে ফিরতে হবে ট্রাভেল পাস নিলে। সেটা যদি সরকার দেয় তাহলে শেখ হাসিনা ফিরলে যে শোডাউন হবে সেই শোডাউনটাকে মানে সরকারের এক ধরনের বিপক্ষে চলে যেতে পারে বলে অনেকে মনে করছেন। আবার সরকার যদি ট্রাভেল পাস না দেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক খবর হবে এবং তখন অনেকেই দাবি করার স্কোপ পাবেন যে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এই যে বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত, এই বক্তব্যগুলো আসলে মিথ্যা বক্তব্য। শেখ হাসিনাকে তারা ফেরাতে চায় না বলে তিনি যখন নিজেই ফিরতে চাচ্ছেন তখন তাকে ট্রাভেল পাস দেয়া হচ্ছে না। সুতরাং সরকারের মধ্যে একটা উভয় সংকট অবস্থা রয়েছে। কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা থেকে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন যে শেখ হাসিনা ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং কেউ কেউ এই আলোচনাও করছেন যে তাকে যদি বিমানে ফিরতে দেয়া না হয় তাহলে স্থলপথে তিনি আসবেন। স্থলপথে আসার ক্ষেত্রে কি ভারত তাকে সহযোগিতা করবে সেই প্রশ্নও আসে। আর স্থলপথে আসার ক্ষেত্রে তিনি বাংলাদেশের সীমানায় আসলেই তো তাকে গ্রেপ্তার করা হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, গ্রেপ্তার তো বিমানে আসলেও তাকে করা হবে, মানে তাকে হয়তো নিজে থেকে আত্মসমর্পণ করার জন্য কোর্টে যাওয়ার সুযোগই দেয়া হবে না। এটা একটা মানে মিনিমাম ব্যাপার, এটা হবে। এবার আসি মৃত্যুদণ্ড স্থগিতের প্রসঙ্গটা কেন বললাম, সেটা হাস্যকর প্রসঙ্গ কিনা। যে কারণে এই আলোচনাটা অনেকে করছেন, ব্যাপারটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ একটা ঘটেছে বলে আরেকটা ঘটবে এটা হওয়ার কথা নয়। কি ঘটনা ঘটেছে আমরা জানি যে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচারের একজন আসামি মাওলানা আবুল কালাম আজাদ, যিনি এনটিভিতে কোরআনের আলো ছড়াতেন, কোরআনের প্রশ্নোত্তর এরকম একটা প্রোগ্রাম করতেন, এনটিভি তাকে দিয়ে প্রোগ্রাম করাতো। মানে আওয়ামী লীগের আমলে দাবি করা হচ্ছিল তিনি এক কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন তার মৃত্যুদণ্ডের শাস্তি হয় এবং তিনি পালিয়ে পাকিস্তানে চলে যান। পাকিস্তানে চলে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার, এই ইউনূস সরকার যখন আসে, শেখ হাসিনা সরকারের পতনের পরে ইউনূস সরকার আসার পরেই তিনি ফিরে আসেন। সেই ফিরে আসাটা সম্ভবত গত বছরের জানুয়ারিতে তিনি ফিরে আসেন এবং ফিরে এসে মজার ব্যাপার হচ্ছে তিনি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে হাজিরা দেন, সারেন্ডার করেন এবং সারেন্ডার করার পরে তার মানে যেটা হয় জামিন, এবং সব থেকে বড় যে কথাটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার তার মৃত্যুদণ্ডাদেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দেয়। অন্তর্বর্তী সরকার তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় স্থগিত করে দেয়। তার মানে আবুল কালাম আজাদের যে মৃত্যুদণ্ডের ব্যাপার সেটা মানে এখন